নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আমাদের চ্যানেলে প্রচারিত হচ্ছে বা বলা ভালো হচ্ছিল একটি অডিও সিরিজ যার নাম বোসবাড়ির আড্ডা। এই সিরিজে আমরা আপনাদের শোনাই বাংলা গ্রামের একদম বিশুদ্ধ ভৌতিক কাহিনী, যার মেজাজ হয় একদম ক্লাসিক। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেব। ইউটিউবের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য বহুদিন কোনো গল্প আমরা দিতে পারিনি। তবে আর চিন্তা নেই, এবার থেকে আবার আসছে নিয়মিত সব দারুণ দারুণ গল্প। আজ বোসবাড়ির আড্ডায় তোমাদের শোনাবো লেখক সুকান্ত দাসের কলমে চোরাচুন্নির ভয়। আগের পর্বে বোসবাবুর মুখে আমরা শুনেছি কালো দিঘির এক ভয়ানক কাহিনী। ওদিকে পটাই মাস্টার তার মৃত বন্ধু অনন্তর ব্যাপারে কথা বলতে যায় পুলিশ স্টেশনে। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তালচামেরি গ্রামে। তার মুখে এমন অদ্ভুত ঘটনা শুনে থানার ওসি শোনান আরও এক ভয়ানক কাহিনী। আজ আমরা শুনব সেই গল্পই। চলো তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে শুনতে থাকো আজকের গল্প, চোরাচুন্নির ভয়। দারোগা চা হাতে ফিরে এলেন। তালচামেরি গ্রামে বৃষ্টি তখন আরও জোরে নেমেছে। ওদিকে বোসবাড়িতে সব খুঁড়োরা কি অবস্থায় আছে, অনন্তর এই খবর পাওয়ার পর সেই নিয়ে পটাই মাস্টার চিন্তায় ডুবে গিয়েছিল। দারোগার ডাকে চমক ভাঙে তার। কি হলো হে পটাই বাবু, চাটা ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আজকের ঘটনাটা নিয়েই ভাবছিলাম। আর হ্যাঁ, আপনি যেন কি অভিজ্ঞতার কথা বলছিলেন। এই বলে দারোগা নিজের চেয়ারের উপর বসে সামনের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। দেখে মনে হচ্ছিল যেন সত্যিই সে আগের কোনো একটা ঘটনা মনে করার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ ধরে মনে করে তারপর সামনের দিকে চেয়ে বলল, এসব কথা আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু আপনি যখন বললেন তাহলে আপনাকে একটা কথা বলি। অনেক বছর আগে আমি সুন্দরবনের কাছে একটা থানায় পোস্টিংয়ে ছিলাম। ঠিক তখনই সেখানে আমার সাথে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সুন্দরবনের যে এলাকাটায় আমার পোস্টিং ছিল সেই এলাকার নাম ছিল জব্বলপুর। জব্বলপুরে আমার পোস্টিং হওয়ার পরে বেশ মাঝখানে তেমন কোনো খবর ছিল না। এদিককার মানুষ বেশ দরিদ্র। তারা সুন্দরবনের নদী এলাকায় মাছ ধরে কিংবা আশেপাশের উর্বর জমিতে চাষবাস করে নিজেদের দিন কাটায়। জেলে আর চাষি ছাড়া আরও কয়েক সম্প্রদায়ের মানুষ এখানে থাকে। এখানে অপরাধ বলতে সামান্য চুরি কিংবা ঝগড়াঝাটি, সেই সমস্ত মিটিয়ে দিতে পুলিশের খুব একটা বেশি সময় লাগতো না। আমি সেখানে ছিলাম আরামে। সুন্দরবনের তাজা মাছ আর গ্রাম্য এলাকায় পাওয়া দেশি মুরগি তার তুলনায় কখনো ছিল না। আমি থাকতাম থানার পাশেই একটা কোয়ার্টারে, যেটা থানার লোকেদের থাকার জন্যই তৈরি করা হয়েছিল। এক সময় দিন বেশ ভালোই কাটছিল। এসবের মধ্যে একদিন থানায় বসে হাবিলদারের সঙ্গে কথা বলছি, এমন সময় থানায় এসে ঢুকলো একটি মধ্যবয়স্ক লোক। সে এসে জানালো তার ছেলেকে নাকি 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে কিন্তু বেশ চমকে উঠলাম। এদিকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না। যদিও নদীতে মাছ ধরতে যাওয়া নৌকা কিংবা ট্রলার মাঝে মাঝে ডুবে গিয়ে থাকতে পারে, মাঝে মাঝে সেসব পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়, কিন্তু একজন চাষির ছেলে কিভাবে নিরুদ্দেশ হয়, ব্যাপারটা মাথার মধ্যে রইল গোটা দিন। আমি আর থানার যে কজন হাবিলদার ছিল সকলে মিলে গ্রামের এদিক ওদিক খুঁজোখুঁজি করলাম। তাকে শেষবার দেখা গিয়েছিল চাষের কাছ থেকে ফেরার সময়। তারপর সে বাড়িতেই ছিল। হঠাৎ করে সে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সেটা আর কেউ বলতে পারছে না। সেই মধ্যবয়স্ক লোকটি তার পরের দিন সকালেও একবার থানায় এসেছিল। আমিও বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। একটা জলজ্যান্ত ছেলে কোথায় উধাও হয়ে গেল তা খুঁজে বার করতে না পারলে পুলিশের উপর থেকে যে মানুষের ভরসা উঠে যাবে। এমনিতেই এই সমস্ত প্রত্যন্ত গ্রামের দিকে পুলিশের ওপর মানুষ খুব একটা ভরসা করে না, নিজেরাই সমস্ত কিছু করে নিতে চায়। তাই আমি একটু বেশি ভেবে চলেছিলাম ব্যাপারটা নিয়ে। তবে পরদিন সকালে যখন সেই লোকটা এসে জানালো তার ছেলেকে পাওয়া গেছে, তখন কেমন যেন একটু শান্তি পেলাম। তা বললাম, ছেলে গিয়েছিল কোথায়?
আর বলবেন না বাবু, আরে ছেলে পাশের গ্রামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। আর তা আমায় বলে যাবি তো, তাহলেই তো হয়। শুধু শুধু হ্যাঁ, আমারও হয়রানি আর আপনাদেরও হয়রানি করলাম বাবু, আমায় ক্ষমা করবেন বাবু। না না, সে ঠিক আছে, আমাদের কাজই তো তোমাদের সাহায্য করা। তা ছেলে যখন ফিরে এসেছে ভালোই হয়েছে। প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা এখানেই মিটে গেল, কিন্তু তা হয়নি। দেখতে দেখতে প্রায় মাস খানেক পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেই ছেলেটার নিরুদ্দেশের খবর লোকটা আমার কাছে নিয়ে এসেছিল, সেই ছেলেটার পচা গলা মৃতদেহ উদ্ধার হলো তার ঘরের ভেতর থেকে। রাতের বেলা তার বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিল, ছেলেটা ঘুমোচ্ছিল অন্য ঘরে। পরদিন অনেক সকালে উঠে তার মাঠে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে আর ওঠে না। এমনটা দেখে তার ঘরের দরজা ধাক্কা দিতে শুরু করে তার বাবা মা। ধাক্কা দেওয়ার পরেও যখন কেউ দরজা খুলে বাইরে এলো না, তখন তাদের একটু সন্দেহ হয়। তাই তারা তখনই আশেপাশের লোকজন ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। কিন্তু তার আগেই একটা পচা গলা কেমন যেন গন্ধ তারা পেতে শুরু করেছিল। তাতেই সবার কেমন যেন সন্দেহ হয়। দরজা ভেঙে যেটা দেখা যায় তা কিন্তু বড় আশ্চর্যের। ছেলেটা বিছানার ওপর শুয়ে রয়েছে, দুটো হাত শরীরের দুপাশে ছড়িয়ে রাখা, পা দুটো ঘুমানোর সময় যেমন থাকে তেমনভাবেই রয়েছে। দেখলে মনে হয় যেন বালিশে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। তবে তার গোটা শরীরটা কেমন যেন পচে গলে গেছে। ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকবার উপায় নেই কোনো। তার চোখ দুটো তখনও খোলা, চোখের পাতা পচে গলে চোখের মনির ওপর এসে পড়েছে খানিকটা। মুখের চারপাশটা পচে কালো হয়ে গেছে, আর সেই কালো ক্ষতর মধ্যে থেকে কেমন যেন সাদা সাদা পোকা ঘুরঘুর করছে। দৃশ্যটা সত্যি চোখে দেখার মতন নয়। আমি খবর পেয়ে হাবিলদারকে নিয়ে দেখতে গেলাম। মৃতদেহটা দেখে কিন্তু আমার মনে হলো কম করে মাসখানেক আগের মৃতদেহ এটা। কিন্তু গ্রামের সকলে এক কথায় বলল, আগের দিন রাত পর্যন্ত ছেলেটাকে তারা দেখতে পেয়েছিল। মাত্র এক রাতের মধ্যে ছেলেটার মৃতদেহ মাসখানেক আগের পচে যাওয়ার মতন হয় কি করে? সেটা ভাবতে ভাবতে আমার কয়েকটা দিন কেটে গেল। আর তারপরে শুরু হলো সেই আশ্চর্য ব্যাপারটা। গ্রাম থেকে আরও একজন নিখোঁজ হলো, তবে সেও কিন্তু ফিরে এলো 3 দিন পর। ব্যাপারটায় প্রথমে তেমন গুরুত্ব দিইনি, তবে পরে বুঝতে পেরেছিলাম আসলে এমনটা কেন হচ্ছে। 3 দিন পরে ফিরে আসা সেই ছেলেটাও আবার ঠিক মাসখানেক পরে মারা গেল। তার মৃতদেহটা পাওয়া গেল বাড়ির দাওয়ার উপরে। বাড়ির লোকেরা জানালো, রাতের বেলা বাড়ির দাওয়ার উপরে সে বসেছিল অনেক রাত পর্যন্ত। কোনো কারণে তার ঘুম আসতে চাইছিল না, আর তার মৃতদেহটা দাওয়ার কাছে হেলান দিয়ে পড়ে আছে। তার শরীরটা কেমন পচে গলে যাওয়ায় মাংস রক্ত ছড়িয়ে পড়েছে। তার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, শুধু চোখ দুটো দেখলে মনে হচ্ছিল একডলা মাংসপিণ্ডের মধ্যে কেউ যেন দুটো চোখ এনে বসিয়ে দিয়েছে। ঠিক আগের মতোই। আমাদের পুলিশের চাকরি, তাই আমাদের দেখতে যেতেই হলো, খোঁজ খবর নিতে হলো, কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। তবে মৃতদেহের ছবিটা যেন মনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই থেকে গিয়েছে। ঘুমের মধ্যে যেন মৃতদেহটাকে দেখতে পেতাম। ক্রমে ক্রমে ব্যাপারটা কেমন যেন অসহ্য হয়ে পড়েছিল। দেখতে দেখতে প্রায় 4টে মাস কেটে গেল। আর অবাক করার মতন বিষয় হলো, এই 4 মাসে মারা গেল আরও 4 জন। সবার মারা যাওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, যেটা প্রত্যেকটা মৃত্যুকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। প্রত্যেকটা মৃতদেহ দেখে মনে হয়েছিল তারা যেন মাস খানেক আগে মারা গেছে। এর মাঝেই কিন্তু হঠাৎ করে একটা সুযোগ এসে যায়। একদিন থানায় বসে রয়েছি, এমন সময় এক মাঝবয়সী ভদ্রমহিলা এসে জানায় তার স্বামী নিরুদ্দেশ। তাকে থানায় একটা চেয়ারে বসালাম, তারপর প্রশ্ন করলাম, তোমার স্বামীর নাম কি? বাবু বাবু আমার স্বামীর নাম নরহরি। আসলে আমার স্বামীকে না বাবু কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না।
আমি ভেবেছিলাম কোথাও চলে গেছে হয়তো। তারপর গোটা সকাল অপেক্ষা করে এখন আপনার কাছে এলুম। ভালো করেছো, ভয় নেই, তোমার স্বামীকে আমি খুঁজে দেব। কিন্তু একটা কথা মনে করে বলো তো, তোমার স্বামীকে শেষবার তুমি কোথায় দেখেছিলে? মহিলা যেন মনে করার চেষ্টা করতে লাগলো। কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে এসেছে। কাপড়ের খুঁট দিয়ে তখন চোখের জল পুঁছে নিয়ে তারপর মহিলা বলল, আমার স্বামীকে কাল রাতের বেলা দেখেছিল। শেষবার রাতের বেলা আমার সাথে ঘুমোতে গিয়েছিল। তারপর ভোরবেলা উঠে দেখি সে নেই। প্রথমে ভাবলাম বোধহয় মাঠে গিয়েছে কাজের জন্য, কিন্তু দুপুরবেলা তাকে খাবার দিতে গিয়ে শুনতে পাই সে মাঠে যায়নি। গোটা গ্রামে আর কোথাও তাকে কেউ দেখতে পায়নি বাবু। তোমার কি মনে হয় সে কোথাও যেতে পারে? সেই মহিলা জানালো, তার মনে হয় না যে তার স্বামী তাকে না জানিয়ে কোথাও চলে যাবে। যদি কোথাও গিয়ে থাকে তাহলে তাকে বলে যেতে আপত্তি কোথায়? ব্যাপারটা মনের মধ্যে রয়ে গেল। আমার মন কেন যেন আমায় বলছিল তার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। 3 দিনের মাথায় সে আবার বাড়ি ফিরে আসবে। ঠিক আগের ঘটনাগুলো যেমন ঘটেছিল তেমনভাবে বাড়ি ফিরে আসার পর আমায় লক্ষ্য রাখতে হবে আসলে কি হয়ে চলেছে। 3টে দিন অপেক্ষা করলাম, তারপর তার বাড়িতে গেলাম। তার বাড়ির ঠিকানা আমি নিয়েই রেখেছিলাম। হাবিলদারকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যেতেই শুনতে পেলাম তার স্বামী ফিরে এসেছে। তা আমরা বাড়িতে ঢুকে নরহরির সাথে কথা বলতে লাগলাম। কি ব্যাপার নরহরি, কোথায় গিয়েছিলে বউকে না জানিয়ে? সে তো তোমায় খুঁজতে খুঁজতে কান্নাকাটি করে একসা। বউ বোধহয় খানিকটা লজ্জা পেয়েছিল, তাই তাড়াতাড়ি ঘরের বাইরে চলে গেল। নরহরি চুপ করে থেকে শান্ত গলাতেই বলল, আসলে বাবু ওই ভোরের দিকে জগদীশ আমায় ডাকতে আসলো। তারপর তার সঙ্গে নৌকায় গেছলাম মাছ ধরতে। বলল দিন 3 কাজ রইছে, বেশ কয়টা টাকা পাওয়া যাবে। একবার মনে হয়েছিল জগদীশের কথাটা তার কাছ থেকে জেনে নি যে জগদীশ কে, কিন্তু তারপরেই মনে হলো ব্যাপারটা যখন ভালো ভালোই মিটে গেছে তখন আবার এসবের দরকার কি। কিন্তু কোথায় যেন কি একটা মনের মধ্যে রয়ে গেল। থানায় ফিরে হাবিলদারের সাথে এসব নিয়ে পড়লাম। তাকে বললাম, বুঝলে নিশিকান্ত, আমার মনে হয় এই যে নরহরি মাসখানেকের বেশি আর বাঁচবে না। তাদের আগের মৃত্যুগুলোর কথা তোমার মনে আছে তো? বাড়ি ফেরার 1 মাসের মাথায় সকলে মারা গেছে। তেমনই হবে। একটা কাজ করতে পারবে? ওই নরহরির উপর একটু নজর রাখতে পারবে? সে কোথায় যায়, কি করে? কেন পারবো না স্যার, কিন্তু আপনার কি সত্যি মনে হয় যে তেমনই কোনো ব্যাপার ঘটবে? আমার মনের মধ্যে কেমন একটা দোলাচল হয়ে চলছিল। আগের 3টে মৃত্যু 1 মাসের মধ্যেই হয়েছে। তাহলে এক্ষেত্রে যখন ফিরে আসা পর্যন্ত ব্যাপারটা মিলে গেছে, তাহলে মৃত্যুর ব্যাপারটাও মিলে যাবে। তাই হাবিলদারকে একটু নিশ্চিত হয়ে বললাম, হ্যাঁ নিশিকান্ত, আমার তেমনই মনে হচ্ছে, কিন্তু তুমি ভয় পাবে না তো? হঠাৎ করে ভয়ের কথাটা কেন বললাম সেটা আমি নিজেও জানি না, কিন্তু ওই 3 জনের মৃতদেহ আমি নিজে দেখেছি, তাছাড়া হাবিলদারও দেখেছে। তাই আমার কথা শুনে হাবিলদার আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। তারপর বলল, না মানে কেন কেন বলুন তো স্যার, আপনি হঠাৎ ভয়ের কথা বললেন কেন? আমি কেন বললাম সেটা আমি নিজেও জানি না, আগেই বলেছি। তাই ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললাম, আসলে মনে হলো তুমি হয়তো মৃতদেহগুলো দেখে ভয় পেয়েছো, তাই বললাম। হাবিলদারকে নিয়ে নরহরির বাড়ির উপরে নজর রাখার কাজে লাগিয়ে দিলাম। দারোগা একটু চুপ করল, তারপর টেবিলের একপাশে রাখা গ্লাস থেকে খানিকটা জল খেয়ে নিয়ে মুখ মুছে আবার বলতে শুরু করলো। গল্পের আসল অংশটা আপনাকে এবার বলবো। এতক্ষণ ধরে যেটা বলে চলেছিলাম সেটা গল্পের ভূমিকা মাত্র। আসল গল্প এখান থেকেই শুরু হচ্ছে।
আসলে নরহরিকে নিয়েই আমাদের এই গল্পটা। নরহরির উপরে হাবিলদার নিশিকান্ত নজর রাখতে শুরু করলো। দিনের বেলা নরহরি আগের মতোই চাষের কাজে যায়, তারপর বাড়িতে ফিরে আসে। এমন করে কয়েকদিন নজর রাখার পরে হাবিলদারকে একদিন বললাম, নিশিকান্ত, তুমি সারাটা দিন নরহরির উপর নজর রেখে চলেছ। সে চাষবাস আর বাড়ি ফেরা ছাড়া কিছুই করছে না। একটা কাজ করতে হবে তোমায়। রাতের বেলা নরহরির বাড়ির উপরে নজর রেখে যেতে হবে। সে বাড়ির বাইরে কোথাও যায় নাকি। হাবিলদার কেমন যেন সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এ কথা বলছেন কেন স্যার? সে যদি রাতের বেলা বাড়ির বাইরে কোথাও যায়, তাহলে তার বউ তো সেটা বুঝতে পারবে। আমার মেজাজটা কেমন যেন খারাপ খারাপ হয়ে গেল। আমি বললাম, নিশিকান্ত, তোমায় যেটা বলছি তুমি সেটা করো। রাতের বেলা নরহরির বাড়ির উপরে নজর রেখে দেখো কিছু দেখতে পাও নাকি, তারপর ভাবা যাবে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। নরহরির বাড়ির উপর রাতের বেলা নজর রাখার কাজটা হাবিলদার নিশিকান্ত করতে লাগলো। একদিন প্রায় সকালের দিকে সে যখন থানায় এসে আমার কোয়ার্টারের ঘরে ঢুকল, সে যেন কিছু দেখে হঠাৎ করেই প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তার মুখ দেখে আমি কেমন যেন চমকে উঠলাম। তাকে ঘরের মধ্যে বসতে বলে বললাম, কি হয়েছে নরহরি? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? সত্যি সত্যি করে বলুন তো স্যার, আপনি কি কিছু সন্দেহ করেছিলেন? না মানে আপনি কি কিছু বুঝতে পেরেছিলেন ওই নরহরিকে ভূতে ধরেছে? নরহরির সাথে যেটা হয়ে চলেছে সেটা যে অতি স্বাভাবিক কিছু নয়, তা আগের 3টে মৃত্যু থেকে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু ভূত বিশ্বাস করার মতন অন্ধকার কুসংস্কারে আচ্ছন্ন আমার মন ছিল না। তাই বললাম, এসব কি কথা বলছো নিশিকান্ত? ভূত ওসব আবার হয় নাকি? নিশিকান্ত মুখের ভয়টা যেন আরও বেশি করে ছাপ ফেলতে শুরু করলো। সেভাবেই সে বলল, স্যার 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 আপনি আপনি শহরের মানুষ, আপনারা সব বিশ্বাস করেন না, কিন্তু আমরা গ্রামের মানুষ। আমাদের গ্রামে এইসব ভূত প্রেত থাকে স্যার। আমি 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 নিজের চোখে যা দেখেছি তা আমি অবিশ্বাস করব কি করে বলুন তো? কথা বলতে বলতে হাবিলদারের ঠোঁট যেন কাঁপতে শুরু করলো। প্রবল একটা ভয় যেন তাকে চারপাশ থেকে এই দিনের আলোতে ঘিরে ধরেছে। আমি তাকে খানিকটা শান্ত করে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করছি। এখন আমায় বলো তো, আসলে কি দেখেছো তুমি? হাবিলদার তখন বলতে শুরু করলো, না মানে স্যার, আপনার কথা মতো নরহরির বাড়ির আশেপাশে থেকে তার বাড়ির উপরে রাতের বেলা নজর রাখতে শুরু করি। নরহরির বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট যে ওই ফাঁকা জায়গাটা রয়েছে, তার পিছনে একটা বড় বট গাছ রয়েছে। সেই গাছের আড়ালে দাঁড়িয়ে আমি নজর রাখতাম। প্রথম দিন কিছুই ঘটল না, কিন্তু পরের দিন অর্থাৎ কালকে দেখতে পেলাম নরহরি ঘর থেকে বেরিয়ে অন্ধকারে চুপি চুপি কোথাও যেন চলে যাচ্ছে। মনে হলো প্রথম দিনও সে বেরিয়েছিল, কিন্তু আমি কোনোভাবে তাকে দেখতে পাইনি। আজ তাকে বাইরে বেরোতে দেখে আমিও তো তার পিছু নিলাম। সঙ্গে আমার হাতে একটা টর্চ রয়েছে। রাতের বেলা বাইরে বেরোতে হবে, তাই কোথাও কি থাকে, সুন্দরবন এলাকা স্যার, বুঝতেই তো পাচ্ছেন। বাঘ সাপ একবারে জটলা করে থাকতে পারে, তাই টর্চটা কোমরের কাছে গুঁজে রেখেছিলাম। নরহরির পিছু করতে থাকি। দেখতে পাই সে হাঁটতে হাঁটতে যেতে থাকে ওই যে ওই উত্তরের দিকে, যেখানে যেখানে গরু ছাগলের খামার রয়েছে সেদিকে। খামারের ভেতরে সদু ঘোষের গরু ছাগলগুলো বাঁধা থাকে। খামারের বাইরে বড় দরজায় রাতের বেলা তালা বন্ধ করা থাকে। আমি প্রথমটা বুঝতে পারিনি নরহরি আসলে কোথায় চলেছে। বেশ কিছুটা দূর থেকে তাকে অনুসরণ করতে থাকি। বুঝতে পারি মাঝে মাঝে সে পেছনে ঘুরে দেখছে, তাই একটু দূর থেকেই অনুসরণ করতে হচ্ছিল। খামারের কাছে এসে সে থমকে দাঁড়ায়। তারপরে এদিক ওদিক অন্ধকারে তাকিয়ে হঠাৎ করে সামনের বড় দরজার কাছে গিয়ে কি যেন করতে থাকে। একটু পরে অবাক হয়ে দেখি খামারের বড় দরজাটা খুলে গেছে, আর গরু ছাগলগুলো কেমন যেন চিৎকার করছে ভয় পেয়ে।
খামারের আশেপাশে বাড়ি ঘর খুব একটা নেই। সদুর নিজের বাড়ি খামার থেকে খানিকটা দূরে, তাই গরু ছাগলের চিৎকার বোধহয় কেউ শুনতে পায়নি। নরহরি তাড়াতাড়ি খামারের মধ্যে ঢুকে পড়ে, আর আমি খানিকটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। একটু পরেই দেখতে পাই নরহরি বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তার হাতে যেন কি একটা ধরা রয়েছে। সে আবার খামারের দরজার কাছে দাঁড়িয়ে কিছু একটা করে, তারপর তার হাতে ধরে রাখা সেই জিনিসটা নিয়ে এগিয়ে আসতে থাকে এদিকে। আমি তাকে দেখতে পেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। নরহরি যখন আমার একদম পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন দেখতে পাই তার হাতে ধরা রয়েছে একটা ছাগল। নরহরি একটা হাত দিয়ে তার মুখ চেপে ধরে রেখেছে। আমার কাছ দিয়ে যাওয়ার সময় নরহরি একটা অদ্ভুত কাজ করলো। হাত দিয়ে ছাগলের শিং দুটো পটপট শব্দ করে ভেঙে ফেললো। ব্যাপারটা দেখে আমি একেবারে ভয়ে শিউরে উঠলাম। স্যার, ছাগলের শিং বড় শক্ত, সেই শিং ওভাবে হাতের চাপে পটপট করে ভেঙে ফেলা এ কোনো মানুষের কম্য নয়। সামান্য চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোয় নরহরির মুখটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। মুখটা কেমন যেন একটু বড় হয়ে এসেছে, আর সেই মুখে একটা হাসি। সেই হাসিটা বড় বিভৎস, বুকের ভেতর পর্যন্ত একেবারে কেঁপে ওঠে। তারপর কি হলো নিশিকান্ত? নিশিকান্ত বেশ খানিকটা সময় নিল। ভয় আতঙ্কে তার নিঃশ্বাস ঘন ঘন আসছে। একটু সময় ভালো করে নিঃশ্বাস নিয়ে তারপর নিশিকান্ত বলতে শুরু করলো। নরহরি ছাগলটাকে নিয়ে আগে আগে চলেছে। আমিও তার পেছনে গ্রামের একদম শেষের দিকে যেখানে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের কাছে গিয়ে দেখি নরহরি মাটির উপরে এক জায়গায় বসে কি যেন করছে। আড়াল থেকে ভালোভাবে দেখা যায় না, তাই সামান্য ঘুরে একটা ছোট গাছের আড়াল দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পেলাম। স্যার, সেই দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। ওরে বাবাজি! নিশিকান্তর গলা কাঁপতে থাকে, তার ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে বলে চলে সেই অদ্ভুত কথা। নরহরি ছাগলটার ঘাড়টা মুচড়ে তাকে মেরে ফেলেছে। তারপর হাত দিয়ে টেনে তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। তার দুটো হাতে বড় বড় লম্বা নখ, সেগুলো বাইরে বেরিয়ে এসেছে। সেই নখ দিয়ে খুব সহজেই ছাগলের চামড়া ছিঁড়ে তার গা থেকে মাংস খুবলে খাচ্ছে। সেই মাংস খাওয়ার কচমচ শব্দ আর মুখের পাশ থেকে বেরিয়ে পড়া মাংস, রক্ত, সমস্ত কিছু আমি নিজের চোখে দেখতে পেয়েছি স্যার। নিশিকান্তর মুখ থেকে এমন একটা কথা শুনে আমি নিজেও কেমন যেন চমকে উঠলাম। কিছু একটা আন্দাজ আমি করতে পেরেছিলাম, কিন্তু তাই বলে এমন কিছু একটা সেটা বুঝতে পারিনি। তাই অবাক আর বিস্ময়ে হতবাক হয়ে বললাম, তারপর তুমি কি করলে নরহরি? তোমায় দেখতে পাইনি তো? আতঙ্কে ভয়ে নিশিকান্তর চোখের কোণে জল চিকচিক করছিল। সে কেমন কাঁপা কাঁপা জড়ানো গলায় বলল, না স্যার, ওটা দেখেই তো ভয়ে আমার গোটা শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। কোনো রকমে একটা হাত মুখের কাছে চেপে ধরে নিজের চিৎকার নিঃশ্বাসের শব্দটা বন্ধ করলাম। তারপর আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করতে পারলাম না। যখন সেখান থেকে ফিরে আসছি, তখনও নরহরি সেই মাংস চিবিয়ে চলার শব্দ পাচ্ছি। মাঝে মাঝে হাড় তার দাঁতের ফাঁকে পড়ে কড়মড় করে শব্দ করে ভেঙে যাচ্ছে। হাবিলদারের কাছ থেকে এমন কথা শুনে আমি বুঝতে পারলাম কিছু একটা হয়ে চলেছে, আর যেটা হয়ে চলেছে সেটা খুব একটা ভালো নয়। তবে এই সমস্ত অবস্থা থেকে কিভাবে নরহরিকে বার করা যায়
সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু নরহরির বাড়ির লোককে যে ব্যাপারটা জানানো দরকার সেটাও বলতে পারছিলাম না, কারণ এমন একটা ব্যাপার শুনলে তো তারা ভয় পেয়ে যাবে। কিন্তু কিছু একটা করা দরকার। কি করা যায় সেটা ভাবতে ভাবতেই কয়েকটা দিন কেটে গেল। এদিকে নরহরি যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন ছিল পূর্ণিমার দিন সে নিখোঁজ হয়। খোঁজখবর নিতে গিয়ে জানতে পারলাম আগের যে 3 জন মারা গেছে তারা সকলেই নিখোঁজ হয়েছিল পূর্ণিমায়, আবার ফিরে এসেছে 3 দিন পরে। আর একটা ব্যাপার এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম, পূর্ণিমার দিন নিখোঁজ হওয়া আর পরের পূর্ণিমার দিন মারা যাওয়ার মধ্যে একটা সম্পর্ক আছে। আর প্রথম জন যেদিন মারা যায় সেই দিনে নিখোঁজ হয়েছিল দ্বিতীয় জন। ব্যাপারটার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম। পরের পূর্ণিমা আসতে তখনও 4 দিন বাকি। একদিন আর থাকতে না পেরে গিয়ে পৌঁছালাম নরহরির বাড়িতে। দেখলাম নরহরি বাড়িতে নেই। তার বউ আমায় দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে এলেন? হাবিলদারকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। হাবিলদার সমস্ত কথাই তাকে খুলে বলল। শুনতে শুনতে তার দুটো চোখ কেমন যেন অবাক বিস্ময়ে গোল হয়ে আসছিল। একসময় আমি বললাম, দেখো, তোমার স্বামী ফিরে এসেছে ভালো কথা, কিন্তু আমার মনে হয় আসছে পূর্ণিমার দিন সে মারা যাবে। তবে তার আগে গ্রামের মানুষদের যে ক্ষতি করে চলেছে তা কিন্তু ঠিক নয়। তাই আমার মনে হয় আজ রাতে সে যখন ফিরে আসবে, রাতে ঘুমিয়ে পড়লে তুমি দরজা বন্ধ করে দেবে। দরজা আর খুলবে না। যতই যাই হয়ে যাক না কেন, দরজা কিন্তু তুমি খুলবে না। আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকব। তোমার প্রয়োজন হলে তুমি আমায় ডাকতে চলে যাবে। আর এই হাবিলদার নিশিকান্ত তোমার বাড়ির কাছাকাছিই থাকবে রাতের বেলা। সমস্ত কথা শুনে সে কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার কথার বিরোধিতা করতে পারল না। সে সব কিছুই মেনে নিল। সেদিন রাতে হাবিলদারকে তার বাড়ির উপর নজর রাখতে বলে আমি বাড়িতে ফিরে এলাম। পরদিন সকালে হাবিলদার আর সেই বউটি এসে আমার বাড়িতে হাজির হলো। তাদের দেখে অবাক হয়ে বললাম, নরহরিকে আটকে রেখেছ তো? সে আর বলতে, সারা রাত দরজার উপরে ধাক্কা দিয়েছে বাবু, বাইরে বেরোনোর চেষ্টাও করেছে, আবার মাঝে মাঝে আমায় ভয়ও দেখিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু আমি দরজা খুলিনি বাবু। ভাগ্যিস এই হাবিলদার বাবু আমার বাড়িতে গিয়েছিল, না হলে ভয় কাল রাতে যে কি করতাম বাবু। আমি ভেবেছিলাম এইভাবেই বোধহয় কোনো একটা রাস্তা খুঁজে বার করা যাবে, কিন্তু তার পরের দিনই নরহরির বউ নিজে থেকে ডেকে নিয়ে এলো পাশের গ্রামের মতিন ওঝাকে। সেই ওঝা যখন তার বাড়িতে এসেছে ঠিক তখনই আমিও গিয়ে পড়েছিলাম তার বাড়িতে। দেখতে পেলাম ঘরের দরজা আগের মতোই বন্ধ রয়েছে, কিন্তু মতিন ওঝা ঘরের দাওয়ার উপর দাঁড়িয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। আমি এইসবে বিশ্বাস করি না, তবু মনের মধ্যে কেমন একটা কৌতূহল হলো, তাই চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম। একসময় হাবিলদারকে ডেকে বললাম, এসব কি হচ্ছে? পুলিশ থাকতে এসব ওঝা এত সাহস পায় কি করে? গ্রামের মানুষেরা রয়েছে স্যার, এখানে কিছু বলতে যাবেন না। সবাই কিন্তু গোটা ঘটনায় ভয় পেয়ে রয়েছে। আপনি কিছু বলতে গেলে একটা বিপদ ঘটে যেতে পারে। বাড়ির বাইরে উঠোনের কাছে গ্রামের লোক জড়ো হয়েছিল। এক জায়গায় দাঁড়িয়ে ভয় টপ টপ করে কাঁপছিল। বাড়ির ভিতর থেকে কিন্তু কোনো শব্দ তখন আর ভেসে আসছে না। নরহরি যেন শান্ত হয়ে গেছে। ওঝাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠোনের কাছে নেমে এলো। তারপর নরহরির বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোর স্বামী আর বেঁচে নেই। ওকে চোরাচুরনিতে ধরেছে। তার কথায় আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। ভূত পেতনি শুনেছি, ব্রহ্মদত্তে শুনেছি, এমনকি স্কন্দকাটা শেকলবুড়ি পর্যন্ত ছোটবেলায় শুনেছি, কিন্তু এই চোরাচুরনি কি? কৌতূহল চাপতে না পেরে এগিয়ে গিয়ে ওঝার উদ্দেশ্যে বললাম, আমি এই এলাকায় থানায় বড়বাবু। আপনি যে কথাটা বললেন চোরাচুরনি,
সেটা আসলে কি, আর এসব লোক ঠকানো ব্যবসা করছেন, পুলিশ থাকতে আপনার সাহস তো মন্দ নয়। ওঝা আমার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ আমায় দেখল, তারপর তার মুখে একটা হাসি শোনা গেল। সে বলল, এক এক করে তো 4 জন মরল, তোরা কি কিছু করতে পারলি? পারলি না তো? তাহলে এখন আমায় আমার কাজ করতে দে। ওই চোরাচুরনি যে কি জিনিস তা তুই চিনিস না। ও ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। ওঝা তখন চোরাচুরনির কথা কিছু বলল, তারপর বলল, আসছে অমাবস্যায় নরহরির শরীর থেকে চোরাচুরনি বেরিয়ে যাবে। তখন সে সামনে যাকে পাবে তার শরীরে গিয়ে ঢুকবে। সাবধান, অমাবস্যার দিন এ বাড়িতে কেউ থাকবে না, কেউ না। কথাটা বলে নরহরির বউকে একটা তাবিজ দিয়ে ওঝা সেখান থেকে চলে গেল। নরহরির বউ তাকে কিছু অর্থ দিতে গিয়েছিল, কিন্তু সে বলল, ওরে আমার বোকা মা, তোদের যে বড় বিপদ চলছে, এই বিপদের সময় তোরা আমায় অর্থ দিচ্ছিস। অর্থ রেখে দে বুঝলি, তোদের কাজে লাগবে। মাথার উপর যে বিপদের খাঁড়া ঝুলছে তার থেকে আগে নিস্তার পা। আমি যাই, আমি আপাতত এখান থেকে যাই। ওঝা টাকা নিল না বলেই বোধহয় আমার তার উপর কেমন ভক্তি হলো। তবে চোরাচুরনির ব্যাপারে ওঝা যতটা বলেছিল তা বিশ্বাস করতে পারছিলাম না। পরদিন সকালেই নরহরির স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল। আমি নিশিকান্ত হাবিলদারকে কিন্তু বাড়ির বাইরে নজর রাখতে বললাম। সে ভয়ে ভয়ে অস্বীকার করছিল, কিন্তু একটু জোর করে চেপে ধরায় বলল সে বাড়ির ভিতর ঢুকবে না, বাড়ির বাইরে থাকবে। দেখতে দেখতে সেই পূর্ণিমার দিন চলে এলো। সেদিন রাতে নিশিকান্ত কিছুতেই সেখানে থাকতে চায় না, তাই আমিও গেলাম। আমার সঙ্গ পেয়ে একটু সাহস পেল নিশিকান্ত। রাত পর্যন্ত আমরা বাড়ির উঠোনে এপাশ ওপাশ ঘোরাঘুরি করতে লাগলাম। রাতের বেলা ভেতর থেকে মাঝে মাঝেই নরহরির চিৎকার ভেসে আসতে লাগলো, দরজা খুলে দে বলছি, নইলে কিন্তু বাইরে বেরিয়ে যাকে সামনে পাবো তার ঘাড় মটকাবো। তার কথা শুনে নিশিকান্ত হাবিলদার ভয় কাঁপতে লাগলো। আমারও যে সামান্য ভয় লাগেনি তা কিন্তু নয়। নরহরি কোন সময় রাগে চিৎকার করতে লাগলো, কখনো কাঁদতে কাঁদতে দরজার উপর আছড়ে পড়তে লাগলো। একসময় বলল, চলে যাচ্ছে, গোটা শরীর চলে যাচ্ছে, বাঁচাও আমায়, বাঁচাও। সে কথায় হাবিলদার অবাক হয়ে তাকিয়েছিল। আমি তার দিকে তাকাতেই হাত তুলে তাকে না করলাম। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আজ রাতেই নরহরি মারা যাবে, আর তার মৃতদেহটাও ঠিক 1 মাস আগের মৃতদেহর মতন পচা গলা অবস্থায় ওই ঘরের ভেতর থেকে পাওয়া যাবে। আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একদম শেষ রাত্রের দিকে নরহরি কাতর কণ্ঠে জল চাইতে লাগলো। একটু জল, কেউ 1 ফোঁটা জল আমায় দাও, তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দাও, কেউ একটু জল দাও। আমি কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু এই গ্রামে যা হয়ে চলেছিল তার কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে ছিল না। তবে মৃত্যু পথযাত্রী কোনো মানুষকে জল না দেওয়া সঠিক কাজ নয়, তাই হাবিলদারকে বললাম একটু জল দিয়ে আসতে। নিশিকান্ত হাবিলদার কিন্তু ভয়ে ভয়ে যেতে চাইল না। তারপর তাকে একটু চেপে ধরতেই সে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল ওই ঘরের দিকে। আমি উঠোনে একপাশে দাঁড়িয়ে রইলাম। হাবিলদার এগিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে খুলে একটা ধাক্কা দিতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। নরহরির সেই বিভৎস মূর্তিটা যেন পচে গলে একাকার হয়ে গেছে, কিন্তু তখনও সে শটান দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে। ঠিক তখনই কি যেন একটা হয়ে গেল। একটা হাওয়া হঠাৎ করেই ঘরের ভেতর থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে এলো। এই আধো অন্ধকারের মধ্যে দেখলাম হাবিলদার একবার চিৎকার করে উঠে
মাটিতে ধপ করে পড়ে গেল। আরও একটা পতনের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম নরহরি ঘরের মধ্যে মাটিতে পড়ে রয়েছে। অবাক হয়ে ঠিক কতক্ষণ সেখানে পাথরের মূর্তির মতন দাঁড়িয়েছিলাম তা আমার মনে নেই। সম্বিত ফিরতে এগিয়ে গিয়ে দেখলাম দুজনেই তখনও পড়ে রয়েছে। নরহরির দুটো চোখ খোলা। আগের মতোই গোটা শরীরে সাদা রঙের পোকা কিলবিল করে ঘুরে চলেছে। রক্ত মাংস দলা দলা পাকিয়ে ঘরের দরজার কাছে এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। তারপর ভোর রাত্রের দিকে গ্রামের লোকেরা সেখানে এসেছিল। তাদের সাহায্যে নিশিকান্ত হাবিলদারকে তুলে নিয়ে সেদিনই পাশের গ্রামের একটা চিকিৎসালয়ে ভর্তি করে দিয়েছিলাম। সেখানে থাকার সাহস আমার আর ছিল না, তাই ট্রান্সফারের জন্য ওপরে আবেদন করেছিলাম এবং কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। আমার ট্রান্সফার করে দেওয়া হয়েছিল অন্য জায়গায়, কিন্তু আসার আগেই সেই ওঝার ঠিকানা খুঁজে তার সাথে একবার দেখা করতে গিয়েছিলাম। সেদিন তার মুখে যেমন রাগ দেখেছিলাম, আজকে কিন্তু তেমনটা দেখিনি। তার বাড়ির কাছের একটা বেল গাছের কাছে দাঁড়িয়ে বেল পাতা ছিঁড়ছিল সে। আমায় দেখে বলল, আরে বড়বাবু, আসুন আসুন, আমার কুটিরে কি মনে করে? তাকে সমস্ত কথাই খুলে বললাম। সে আমাকে বলল, বুঝলাম, তবে শোনো, পূর্ণিমার রাতে যদি কোনো চোর মারা যায় তাহলে তার প্রেত চোরাচুরনিতে পরিণত হয়। তখন সে তার শিকার খুঁজতে থাকে। যদি কোনো মানুষ চোরাচুরনির ব্যাপারে সামান্য কথাও জানতে পারে কিংবা তার ব্যাপারে কৌতূহল বোধ করে, তখনই চোরাচুরনি তাকে নিজের শিকার বানিয়ে নেয়। চোরাচুরনি ধরে পূর্ণিমা রাতে। সে ধরার সাথে সাথেই মানুষটার আত্মা মরে যায়, তবে শরীরটা বেঁচে থাকে 1 মাস। সেই 1 মাস চোরাচুরনি শরীরে বাস করে নিজের ইচ্ছা মতো কাজ করে। তারপর পরের পূর্ণিমায় চোরাচুরনিকে সেই শরীর ছেড়ে দিতে হয়। তখন চোরাচুরনি শরীর ছেড়ে বেরোনোর সময় যাকে সামনে পায় তার শরীরেই গিয়ে ঢোকে। তার কথায় আমার কেমন যেন সন্দেহ হলো। যদি এমনটাই হয় তাহলে বাড়ির লোকের শরীরে চোরাচুরনি ঢুকলো না কেন? চোরাচুরনি কখনো কোনো মেয়ে মানুষের শরীরে প্রবেশ করে না। যারা গ্রামে মারা গেছে তারা মারা যাওয়ার সময় আশেপাশে যদি কেউ থাকে তাহলে তারা ছিল মেয়ে মানুষ। সেই চোরাচুরনি বাড়ি থেকে বেরিয়ে তারপর যাকে পেয়েছে তার শরীরে ঢুকেছে। ওঝার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসবো ভাবছি, এমন সময় হঠাৎ করে একটা কথা মনে হতেই গোটা শরীর কেমন যেন ভয় কেঁপে উঠল। একটু ধরা গলায় বললাম, কিন্তু আমিও যে চোরাচুরনির ব্যাপারে অনেক কিছুই জেনে ফেলেছি। আর এই কারণেই কি সেদিন আপনি সবকিছু খুলে বলেননি সবার সামনে? সে আমার কথায় উত্তর না দিয়ে ঘরের ভেতর ঢুকল। তারপর একটা তাবিজ এনে আমার হাতে দিয়ে বলল, শোনো, স্নান সেরে শুদ্ধ শরীরে এটা হাতে পরে রাখবে, তাহলে আর চোরাচুরনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রাখবে, 10 বছর হোক কিংবা 100 বছর পরেই হোক, চোরাচুরনির কথা যদি তুমি কাউকে বলে বসো তাহলে কিন্তু তারও বিপদ রয়েছে। তোমার হাতেই তাবিজ থাকার জন্য তোমার কোনো বিপদ হবে না। কিছুদিন পর সেই গ্রামের ব্যাপারে আবার খোঁজ নিয়েছিলাম। আমার মনে কেমন একটা সন্দেহ ছিল। নিশিকান্ত হাবিলদারের ব্যাপারে খোঁজ নিতেই জানতে পেরেছিলাম, যেদিন সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তার ঠিক 1 মাস পরে পূর্ণিমা রাতে সেও আগের সবার মতোই পচে গলে মারা গেছিল। দারোগা কথা শেষ করে বাঁ হাতের জামার কাজটা খানিকটা তুলে তার হাতের তাবিজটা দেখালো। এবার পটাই মাস্টার মুখ খুলল। আপনাকে তো সেই ওঝা বারণ করেছিল যে কাউকে
চোরাচুরির কথা যেন আপনি না বলেন। আচ্ছা, তাহলে আপনি এই ঘটনা আমাকে শোনালেন কেন? দারোগা চায়ে শেষ চুমুকটা দিলেন, তারপর মৃদু হেসে বললেন, সে ঘটনাটা বহু বছর হয়ে গিয়েছে। আসলে সেই সময় সেই জায়গায় থেকে কিছুটা ভয় আর কিছুটা কৌতূহলে আমার অলৌকিকে বিশ্বাস জন্মে উঠেছিল বটে, কিন্তু পরে খানিকটা ভেবে দেখেছিলাম এটার আরও একটা ব্যাখ্যা হতে পারে। তাই নাকি? তা সেটা কীরকম? আর দেখুন, ওই রকম প্রত্যন্ত এলাকা অনেক সময় দেশদ্রোহী কার্যকলাপের ঘাঁটি হয়ে ওঠে। সেরকমই কোনো ব্যাপারে জড়িয়ে পড়েছিল হয়তো ওই মানুষগুলো, আর ওই পচা গলা শরীর হয়তো কোনো জৈবিক হাতিয়ার তৈরির পরীক্ষার অংশ ছিল। আর আপনার ওই হাবিলদারের ঘটনাটা? সেও যে তাদের সাথে মিলেছিল না তার তো কোনো প্রমাণ আমার কাছে ছিল না, যদিও এসব আমার অনুমান মাত্র। আসলে এরকম কত অলৌকিক ঘটনাই তো শোনা যায়। এই তো সেদিন শুনলাম কোনো 100 বছর পুরনো গ্রাম নাকি আছে, সেখানে কোনো মানুষ বসবাস করে না ভূতের ভয়ে। প্রত্যেক বছর সেখানে ছেলে ছোকরারা অলৌকিক অনুসন্ধান করতে গিয়ে হারিয়ে যায় আর ফিরে আসে না। এই বছরও তো নাকি 2জন লোক, কি যেন নাম, হ্যাঁ, অবিনাশ সান্যাল আর শতদ্রু সামন্ত, প্যারানর্মাল রিসার্চার, ওখানে অভিযান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। আমার এক বন্ধুর থানায় হত্যে দিয়ে পড়ে আছে ওদের বাড়ির লোক। এখন আসলে তারা কী কারণে নিখোঁজ হয়েছে সেটা কেউ খুঁজে বার করতে পারছে না, আর তাই এসব অলৌকিক তত্ত্বের উৎপত্তি। তা যদি আপনি এসবে বিশ্বাসী না করেন, তবে এখনো তাবিজটা পড়ে আছেন কেন? ভয় মাস্টার, ভয়। এই ভয়ে আসলে সহজে মানুষের মন থেকে বিদায় নেয় না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। পটাই মাস্টার উঠে পড়ল। তার সাইকেলটা নিয়ে সে নির্জন রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। আকাশের মেঘ সরে গিয়ে চাঁদের আলো ফুটে উঠেছে। চারিদিকে ব্যাঙের কলতান আর ঝিঝির একঘেয়ে সুর, আর কাদা মাখা রাস্তায় সাইকেলের প্যাচ প্যাচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ বাঁশ বাগানের সামনেটায় এসে দাঁড়িয়ে পড়তে হলো পটাইকে। একটা বাঁশ হয়তো ঝড়ের তোড়ে নুইয়ে গিয়ে আড়াআড়িভাবে রাস্তার ওপর পড়েছে। কি ঝামেলা! এখন এই কাদা মাখা রাস্তায় সাইকেল নিয়ে বাঁশ ডিঙোতে হবে তাকে। কি আর করা যায়, অগত্যা। পটাই মাস্টার এগোতে যাবে, হঠাৎ তার চোখে পড়ল বাঁশবাগানের মাঝের রাস্তায় কে যেন দাঁড়িয়ে আছে। স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে একটা আবছায়া ছায়ামূর্তি দেখা যাচ্ছে। এত রাতে শুনশান রাস্তায় ও কে? চোখে পড়ল ছায়ামূর্তিটা একটা হাত তুলে উপরের দিকে কি যেন ইঙ্গিত করছে। দূরে কোথাও যেন একটা কোনো রাত পাখি ডেকে উঠল। ছায়ামূর্তির ইঙ্গিত লক্ষ্য করে উপর দিকে তাকাতেই পটাই মাস্টারের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে মনে মনে ভাবল, এ কি এ যে আজ তো পূর্ণিমা। মুখটা নিচে নামাতেই পটাই মাস্টারের হৃৎপিণ্ড ছ্যাঁত করে উঠল। সেই ছায়ামূর্তি ঠিক তার সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো নক্ষত্রের মতো জ্বলছে, আর মুখে খেলে যাচ্ছে এক ভয়ানক হিংস্র হাসি। ঠিক তখনই পটাইয়ের শরীর যেন অবশ হয়ে এলো। একটা ঠান্ডা হাওয়া তার দেহে প্রবেশ করছে। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। আশেপাশে কোথায় যেন একটা ছাগলের ডাক শোনা গেল। শুনছিলে বোসবাড়ির আড্ডা সিরিজের 3য় গল্প চোরাচুন্নির ভয়। রচনা সুকান্ত দাস। অডিও অ্যাডাপ্টেশন স্টুডিও X60। প্রচ্ছদ পরিকল্পনা সৌমদ্বীপ।
গল্পের অলঙ্করণ ও সমগ্র পরিচালনায় অনিরুদ্ধ বোস। কমেন্টে অবশ্যই জানান গল্পটি আপনাদের কেমন লাগলো এবং বোসবাড়ির আড্ডায় আরও গল্প আপনারা শুনতে চান কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। যদি আপনি আমাদের গল্প শুনতে পছন্দ করেন কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন ঝটপট, কারণ আসছে দারুণ দারুণ গল্প। আচ্ছা, তবে এবার আসি। ফিয়ার ফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।